এবার একটু আন্তর্জাতিক অঙ্গনের দিকে নজর দিতে চাই, কারণ আজ সৌদি আরবকে আমরা দেখেছি। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন যে ইসরায়েলের অস্তিত্বের প্রয়োজনীয়তার বিষয়ে যে তাকে তার যথাযথ সম্মান দিয়ে তার রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। সৌদি একটি কড়া হুঁশিয়ারি দিয়েছে এই বিষয়ে, এবং আজ থেকে তিনটি দেশের বলা যেতে পারে স্বীকৃতি কার্যকর হচ্ছে, তিনটি ইউরোপীয় দেশের। সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। শাহিদুজ্জামান, স্বাগত জানাচ্ছি। শুভ সকাল, নিশ্চয়ই ভালো আছেন জনাব শাহিদুজ্জামান। সৌদি আরব বেশ কড়া গলায় হুঁশিয়ারি জানালো, ইসরায়েলকে সতর্ক করলো প্যালেস্টাইনের ব্যাপারে। যে ধরনের ঘটনা তারা ঘটিয়ে চলছে সেটা থেকে যেন বিরত থাকে এবং দ্বিরাষ্ট্র নীতি যেন মেনে নেয়। আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাই। আজ তিনটি ইউরোপীয় দেশেরও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টি সেটি কার্যকর হতে যাচ্ছে। সেই সাথে সৌদি আরবের শক্ত হুঁশিয়ারি ইসরায়েলের জন্য কি কোনো ভীতি তৈরি করছে বা চাপ তৈরি করছে মূলত? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি ঠিকই ধরেছেন। দেখেন, এটা একটা অভূতপূর্ব ঘটনা। এতদিন আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রিন্স সুলতানের নেতৃত্বে সৌদি আরবিয়া অনেকটা হালকাভাবে বলছিল যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, আর আরো বড় কথা যে 67 বর্ডারে ফিরে যেতে হবে। কিন্তু এবারই প্রথম আমরা দেখতে পাচ্ছি কালকে প্রিন্স সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এক ব্রাসেলসে একটা বিশাল আকারের বৈঠকে তারা সরাসরি এটা জানিয়েছে, এবং ওইখানে ইউরোপের অনেকগুলো দেশ ছিল, এমনকি জার্মানি ব্রিটেনও উপস্থিত ছিল। ইউরোপের সিংহভাগ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা ছিল, আরব দেশগুলো ছিল। এইটা ইনিশিয়েটিভটা নিয়েছে সৌদি আরব, এবং কালকে সরাসরি ইসরায়েলকে ওয়ার্নিং দিয়েছে যে দুইটা কাজ। একটা হচ্ছে যে সরাসরি স্বীকৃতি দিতে হবে ফিলিস্তিনকে। তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেটা আমরা একেবারেই অনেকটা ঠিক আমাদের ঠিক জ্ঞাতব্যে নাই, যে 1967 বর্ডারে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে অ্যাবসলিউটলি, মানে বলতে গেলে যুদ্ধ ঘোষণা। যেই আরব বিশ্ব সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে আমেরিকা চেষ্টা করেছিল ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্কে নিয়ে আসতে এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে ভুলে যেতে, সেই আব্রাহাম অ্যাকর্ড এখন সমাধি রচনা করা হয়েছে তার। ইসরায়েল পরাস্ত হয়েছে আব্রাহাম অ্যাকর্ড চাপিয়ে দিতে, কেননা আব্রাহাম অ্যাকর্ডের ধারণা যে ইহুদিবাদ, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম একত্রে কাজ করবে, সেটা হচ্ছে না। সৌদি আরব বলে দিয়েছে যে রিকগনাইজ করতে হবে ফিলিস্তিনকে, তার চেয়েও বড় কথা 67 বর্ডারে ফিরে যেতে হবে। তার অর্থ হচ্ছে এই যে এত বছর ধরে ইসরায়েল যে যত ফিলিস্তিনি ল্যান্ড দখল করেছে, স্থাপনা করেছে, এমনকি সেখানে তারা এখন গাজার অস্তিত্ব পর্যন্ত উড়িয়ে দিতে চাচ্ছে। সেক্ষেত্রে এই যে এখন 1967-এর মানে 1967 সালের বর্ডারে ফিরে যেতে হবে, সেক্ষেত্রে আসলে ইসরায়েলকে কত ছাড় দিতে হবে যদি সেটা করতে হয়? মানে ইসরায়েলকে অ্যাবসলিউটলি, মানে অবিশ্বাস্য যাকে বলে। ইসরায়েল যেভাবে নিজেকে বলেছিল যে এটা তাদের প্রফেটিক ল্যান্ড, 3000 বছরের সেই পুরনো ইয়েতে ফিরে যাবে, সমস্ত ইসরায়েল এখন যত তার সাইজ তার চেয়ে আরো বেশি জায়গা সে দখল করে নিয়েছিল। সেখানে বড় বড় শহর গড়ে ফেলেছে। আপনি যদি দেখেন যে দেয়াল তৈরি করেছে, সেই দেয়ালের বাইরে সমস্ত, মানে এমন অবস্থা করছে যে ফিলিস্তিন বলতে এখন ছোট ছোট কয়েকটা খণ্ড পড়ে রয়েছে। এই আমরা বলি যে এই টুকরো টুকরো কয়েকটা জায়গা, যেটা নিয়ে কখনো রাষ্ট্র হতেই পারে না। সুতরাং এটা যা হবে, আজকে আপনি যেটা বললেন যে তিনটা ইউরোপিয়ান ইউনিয়নের দেশ স্বীকৃতি দিয়েছে, এটাও একটা বিরাট ঐতিহাসিক ঘটনা। এবং এরপর আমরা দেখব যে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলো স্বীকৃতি দিচ্ছে। আসলে কার দোষে, কারাই ইসরায়েলকে এত বড় ধ্বংসাত্মক
পথ বেছে নিতে সমর্থন দিয়েছে। জি। আপনি যদি ইউটিউবে একটু দেখেন যে আমেরিকান সেনেটে রিপাবলিকান কিছু আপনার উন্মাদ সেনেটর রয়েছে, টেড ক্রুজ হয়তো নাম শুনেছেন, সেনেটর ক্রলি, এরকম 4-5 জন এরা আমেরিকান সেক্রেটারি অফ স্টেটকে মনে হয় মারতে যায়, বলে কেন ইরান আক্রমণ করো না, কেন আরব বিশ্বকে অ্যালাউ করা হয়, ইসরায়েল একা থাকবে, কোনো ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছুই থাকবে না। এখনো তারা এই সিনেটের হিয়ারিং এ এইভাবে চিৎকার করে। এবং এজন্যে আমার মনে হয় একমাত্র উপায় হচ্ছে আন্তর্জাতিক আইন আদালতে, ক্রিমিনাল কোর্টে এইসব উন্মাদ আমেরিকান সেনেটরদের এনে এদেরকে শাস্তি না, দেওয়ার জন্য। আমেরিকান সিনেটরকে তো পরে আনা হবে, কিন্তু ধরেন এই যে আন্তর্জাতিক আদালত যেগুলো রয়েছে, যারা বিভিন্ন সময়ে রায় দিচ্ছে এবং তাদের শক্ত অবস্থান তুলে ধরছে প্যালেস্টাইনের পক্ষে, কিন্তু আদতে সেটা কতটুকু কার্যকর হতে যাচ্ছে? কারণ আইসিসি এরই মধ্যে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে, সেখানে আমরা দেখছি যে নরওয়ে আবার বলছে যে যদি আইসিসি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, সেক্ষেত্রে যদি নেতানিয়াহু নরওয়েতে আসেন কোনো সময়, তাহলে নরওয়ে এই রায়টি কার্যকর করবে। সেক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর শক্ত অবস্থান, এদিকে আন্তর্জাতিক আদালত, সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোরও শক্ত অবস্থান, কিন্তু ইসরায়েলকে কি দমাতে পারছে? কারণ আমরা দেখছি একের পর এক শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাহলে শক্তিটি কোথায়? এই তো শুরু। আপনি যে এই যে পয়েন্টগুলো রেজ করলেন না, নরওয়ে বলেছে অ্যারেস্ট করবে, এটা তো অকল্পনীয়। এটাই একটা মুড সৃষ্টি করছে। পুরা ইয়াঙ্গার জেনারেশন, তারপর পার্লামেন্ট মেম্বারসরা এখন অকল্পনীয় এই নতুন বাস্তবতায় প্রবেশ করেছে, এবং এর জন্য দায়ী হচ্ছে ইসরায়েল। ইসরায়েল যা করেছে, 35,000 মানুষ ফিলিস্তিনি মেরে ফেলেছে এবং আরো মারছে। এমনকি শোনা যাচ্ছে যে ইসরায়েল নাকি এখন ইজিপ্টেও আক্রমণ করতে যাচ্ছে। মানে এটা একটা নগ্ন উন্মাদনা ইসরায়েলের দ্বারা, এবং এর পরিণতি হবে, আমরা অনেক ফ্রাস্ট্রেটেড হয়েছি, কিন্তু আজকে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। সৌদি আরব জেগে উঠেছে, তারপর ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো স্বীকৃতি দিচ্ছে, তারপর এই যে আমেরিকা এখন এক্সপোজড হয়ে গিয়েছে, এবং ব্রিটেনেও প্রচন্ড চাপ, ঋষি সুনাক এখন তার পপুলারিটি হারিয়ে ফেলছে। এমনকি অলিখিতভাবে পুরা ইউরোপেই এখন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার একটা মানসিক প্রস্তুতি জন্ম নিয়েছে। এবং আমি বলবো যে গত 30-40 বছরে এই সময়টাই হচ্ছে সবচেয়ে, মানে অনেক অন্ধকারের পর একটু আলোর ছটা দেখা যাচ্ছে। ফিলিস্তিনিরা যে স্যাক্রিফাইস করেছে, তাদের উপর যে গণহত্যা চালানো হয়েছে ইসরায়েলের দ্বারা, তার পরিণতি এখন কোন দিকে যাচ্ছে, ইসরায়েল অ্যাবসলিউটলি ব্লাইন্ডেড। তবে একটা আশার কথা হচ্ছে যে ইসরায়েলে প্রচুর জনমত রয়েছে যারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে। জি, সেটা তো খোদ ইসরায়েলেই রয়েছে। আমরা দেখেছি যে যারা আসলে ইসরায়েলের বাইরে, যারা প্রবাসী ইসরায়েলি যারা রয়েছেন, তারা বিভিন্ন দেশে তারা নানা ধরনের আন্দোলন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন এই ধরনের যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইউরোপে দেখেছি আমরা, ইউরোপের বাইরেও দেখেছি ইসরায়েলিরা, যারা প্রবাসী ইসরায়েলি রয়েছেন, তারা এই দাবি জানিয়েছেন। ইসরায়েলের ভেতরে যারা যুদ্ধ করছে, এইসব যোদ্ধাদের বাবা মাদের দেখেছি যে তারাও তাদের সন্তানদের জীবন প্রার্থনা করে এবং প্যালেস্টাইনিদের জীবন প্রার্থনা করে তারা হচ্ছে আবেদন জানিয়েছে নেতানিয়াহুর কাছে যে যেন এই যুদ্ধ বন্ধ করা হয়। আমার প্রশ্নটি হচ্ছে, চাপ তৈরি হচ্ছে। আমরা প্রথমবারের মতো দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে এত ভিয়েতনামের পর, এত বছর পর আমরা দেখলাম যে এই প্যালেস্টাইনের উপরে এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় জুড়েই ছাত্ররা আন্দোলন করছে এখনো। কিন্তু প্রশ্নটি সেখানেই থেকে যাচ্ছে যে এটা কত বড় চাপ হবে যে ইসরায়েলকে এই জায়গা থেকে সরতে বাধ্য করতে পারবে। এর পেছনে এখন হয়তো যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচিত হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো আর কি কেউ মুখোশের আড়ালে রয়েছে বলে মনে হয়? হ্যাঁ, আপনি দেখেন, মুখোশের আড়ালে বলতে যা বোঝায় সেটা আমরা এখন আর সম্ভব হবে না মুখোশের আড়ালে থাকা। কেননা আরেকটা যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে, চীন ও রাশিয়া স্পষ্ট অবস্থান নিয়েছে, ইসরায়েলের বিপক্ষে গিয়েছে।
কথা বলছে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে তারা রায় দিয়েছে। আজকে রাশিয়া পর্যন্ত ইসরায়েলকে ওয়ার্নিং দিয়েছে। আর চীন তো অবশ্যই রয়েছে। চীন এখন ইরানের মিত্র, সৌদি আরবের সাথে নতুন একটা সম্পর্ক স্থাপন করে ফেলছে। সুতরাং ইসরায়েল এখন আইসোলেটেড হয়ে যাচ্ছে। বিশ্ব ব্যবস্থায় একটা মানে নীরব পরিবর্তন আমরা এখন দেখতে পাচ্ছি, যেখানে আমেরিকা, আমরা আশা করছি তার যে উগ্র সমর্থন ইসরায়েলের প্রতি, এবং আমেরিকায় স্বয়ং একজন মার্কিন বৈমানিক যে আত্মাহুতি দিয়েছে ইসরায়েলি এমবাসির সামনে, সেটা একটা বিরাট সিম্বলিজম হয়ে দাঁড়াচ্ছে আমেরিকান সোসাইটিতে। এবং সবকিছু মিলিয়ে নেতানিয়াহুর শেষ এখন ঘনিয়ে আসছে। আমরা হয়তো খুব দেরি হবে না যে আগামী দিনগুলোয় আরো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা ইসরায়েলকে স্বীকৃতি দিবে। নেতানিয়াহুর পতন অবশ্যম্ভাবী, এবং যতই আমেরিকান জনাব শাহিদুজ্জামান, ইসরায়েল হয়তো তার এই যে আক্রমণ চালাচ্ছে সেটি বন্ধ করলো, প্যালেস্টাইন তার স্বাধীন ভূমি। আমার কাছে এখনো এটা স্বপ্নের মতো মনে হয় যে আসলেই হয়তো কোনোদিন প্যালেস্টাইন স্বাধীন হতে পারবে কিনা। কিন্তু ধরে নিলাম যদি হয়, তাহলে এই ফল কার কাছে যাবে? হামাস কিংবা হামাসের মতো অন্যান্য যেই বিদ্রোহী দলগুলো রয়েছে তাদের কাছে, নাকি আসলে প্যালেস্টাইন একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে? কারণ তার নিজের ঘরের ভেতরেই তো নানা রকম যুদ্ধ চলছে, নানা রকম বিদ্রোহী দল রয়েছে, হামাসের মতো শক্তিশালী দল সেখানে রয়েছে। দেখেন, এটা অনেক সুদূর পরাহত চিন্তা। আপনার কথাগুলো আমার কাছে মনে হয় যেন ওই যে মুরগির ডিম ফোটার আগেই বাচ্চা গোনার মতো। দেখেন, সবচেয়ে বড় বাধা তো এখন সামনে রয়েছে ইসরায়েল। আমার তো মনে হয় যে বিয়োগান্তক কথাটা এখনো বলি নাই, সেটা হচ্ছে যে হয়তো মধ্যপ্রাচ্যে একটা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অনিবার্য হয়ে যেতে পারে, এবং সেই যুদ্ধের পথে যদি ইসরায়েল যায়, আমার ভয় হচ্ছে যে একটা আণবিক যুদ্ধের দিকে যাওয়াটা অসম্ভব কিছু না। ইরান এখন নিউক্লিয়ার ওয়েপনের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। তার পাশাপাশি ইরানের যে প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, এটা একটা মারাত্মক ক্ষত সৃষ্টি করেছে। সুতরাং ফিলিস্তিন রাষ্ট্র যদি হোপফুলি একদিন সৃষ্টি হয়, আমাদের সেখানে ভয়ের কিছু নেই। ফিলিস্তিন যদি তার যে হারানো টেরিটরি, যে 67 বর্ডারের যে টেরিটরিগুলো সত্যি আবার ফেরত পায় কোনো এক মিরাকেলের মাধ্যমে, তাহলে ফিলিস্তিনের যে বিশাল ডায়াসপোরা রয়েছে, অত্যন্ত উচ্চশিক্ষিত, এবং ফিলিস্তিনের পক্ষে যে এখন বিশাল বিশ্ব জনমত গড়ে উঠেছে, সেটাই কাজে দিবে। ভুলে গেলে চলবে না যে আপনি যে ডিভিশনস গুলার কথা বললেন ফিলিস্তিনে, এগুলো কিন্তু সবই মোসাদের তৈরি, সিআইএ এর তৈরি। সিআইএ মোসাদ অনেক আগে থেকে ইয়াসির আরাফাতকে চরিত্রহীন করেছে, ইয়াসির আরাফাতকে শেষ বয়সে অপমানজনক পরিস্থিতিতে ফেলেছে। এগুলোর জন্য কিন্তু দায়ী ছিল মোসাদ। এবং এই মোসাদ যে কত কিছু, কত মারাত্মক তাদের গ্রাস, এটা একদিন হয়তো বের হয়ে আসবে যেদিন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি হবে। তবে তার আগে আমার ভয় হচ্ছে যে ইসরায়েলের পরিণতি কি থাকবে। সৌদি আরব বলেছে যে হয় ফিলিস্তিন হবে, না হয় ইসরায়েলকেও নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। অর্থাৎ তাহলে আর আমরা যুদ্ধের তীব্রতা, মানে আরেকটি যুদ্ধের দিকে যেতে পারে বিশ্ব, সেরকম মানে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে। সেটা হয়তো আর একটু সময় গেলে বোঝা যাবে। অনেক ধন্যবাদ জনাব শাহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আলোচনার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম শাহিদুজ্জামান। এই পর্যায়ে